হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে ইন্ডিয়ান পলিটির এম লক্ষ্মীকান্ত থেকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সিটিজেনশিপ নিয়ে আলোচনা করব। সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব। প্রথমে দেখে নেব এর অর্থ কী, মিনিং অ্যান্ড সিগনিফিক্যান্স, এর অর্থ এবং গুরুত্ব। লাইক এনি আদার মডার্ন স্টেট, ইন্ডিয়া হ্যাজ টু কাইন্ডস অফ পিপল। অন্যান্য আধুনিক রাষ্ট্রের মতো ভারতেরও দু ধরনের মানুষ দেখতে পাওয়া যায় ভারতে। সিটিজেন্স অ্যান্ড এলিয়েন্স, নাগরিক এবং বিদেশি। সিটিজেন্স আর ফুল মেম্বার্স অফ ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ও অ্যালিগেন্স টু ইট। ভারতীয় নাগরিকরা ভারতের সম্পূর্ণ সদস্য এবং এরা ভারতের প্রতি, ইন্ডিয়ান স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করে থাকে। দে এনজয় অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, তারা সমস্ত নাগরিক এবং রাজনৈতিক সুবিধা ভোগ করে থাকেন। এলিয়েন্স অন দ্য আদার হ্যান্ড আর দ্য সিটিজেন্স অফ সাম আদার স্টেট। বিদেশিরা স্বাভাবিকভাবেই অন্য কোনো দেশের নাগরিক। দে ডু নট এনজয় অল দ্য সিভিলস অ্যান্ড পলিটিক্যাল রাইটস, তারা সমস্ত নাগরিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করেন না। দেয়ার অফ টু ক্যাটাগরিজ, তারা দুটি ভাগে বিভক্ত, ফ্রেন্ডলি এলিয়েন্স অর এনিমি এলিয়েন্স, বন্ধুত্বপূর্ণ বিদেশি নাগরিক এবং শত্রুভাবাপন্ন বা প্রতিপক্ষ বিদেশি নাগরিক। ফ্রেন্ডলি এলিয়েন্স আর দ্য সাবজেক্টস অফ দোজ কান্ট্রিজ দ্যাট হ্যাভ কর্ডিয়াল রিলেশনস উইথ ইন্ডিয়া। বন্ধুত্বপূর্ণ নাগরিক তারাই যাদের দেশের সাথে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং ভালো সম্পর্ক যাদের সঙ্গে রয়েছে, সেই সমস্ত দেশের নাগরিকদের ফ্রেন্ডলি এলিয়েন্স বলা হবে। আবার বিপরীতভাবে এনিমি এলিয়েন্স অন দ্য আদার হ্যান্ড আর দ্য সাবজেক্টস অফ দ্যাট কান্ট্রি দ্যাট ইজ অ্যাট ওয়ার উইথ ইন্ডিয়া। যে সমস্ত দেশের সাথে ভারতের যুদ্ধ বা সংঘর্ষপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই সমস্ত দেশের নাগরিকদের এনিমি এলিয়েন্স বলা হবে। দে এনজয় লেসার রাইটস দেন দ্য ফ্রেন্ডলি এলিয়েন্স, তারা বন্ধুত্বপূর্ণ যে সমস্ত নাগরিক তাদের থেকে কম সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। যেমন দে ডু নট এনজয় প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, আর্টিকেল 22, অর্থাৎ তারা ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 22 অনুযায়ী গ্রেপ্তার এবং অ্যারেস্ট এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেকশন, গ্রেপ্তার এবং আটক এর যে প্রোটেকশন দেয়া রয়েছে আর্টিকেল 22-তে, তারা সেই রাইটসটা, সেই ফান্ডামেন্টাল রাইটসটা তারা ভোগ করতে পারেন না, যারা কিনা বিদেশি এলিয়েন, এনিমি এলিয়েন যারা, তারা কিন্তু এই রাইটসটা ভোগ করেন না। The Constitution confers the following rights and privilege on the citizens of India and denies the same to aliens. এখানে যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটসগুলোর কথা বলা আছে সেগুলি শুধুমাত্র ভারতীয়রাই ভোগ করে থাকেন, বিদেশি নাগরিকরা ভোগ করতে পারেন না। তারা বন্ধুত্বপূর্ণ নাগরিকই হন আর শত্রুভাবাপন্ন নাগরিকই হন, এলিয়েন্স মানে কিন্তু তারা এই রাইটসগুলো ভোগ করতে পারছেন না। কোন কোন অধিকারগুলো শুধুমাত্র ভারতীয়রাই ভোগ করে থাকেন, ভারতীয় নাগরিকরাই ভোগ করে থাকেন, সেগুলো একটু দেখে নেব। রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, আর্টিকেল 15। অর্থাৎ ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ অথবা জন্মস্থানের ভিত্তিতে ভেদাভেদের বিরুদ্ধে অধিকার, এটা আর্টিকেল 15 এর মধ্যে দেয়া রয়েছে। এরপরে আর্টিকেল 16, রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকুরির ক্ষেত্রে
সমানাধিকার। রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স অ্যান্ড প্রফেশন। অর্থাৎ ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ অথবা জন্মস্থানের ভিত্তিতে ভেদাভেদের বিরুদ্ধে অধিকার, আর্টিকেল 15। আর্টিকেল 16 অনুযায়ী রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকুরির ক্ষেত্রে সমানাধিকার, এটাও ভারতীয় নাগরিকরাই ভোগ করে থাকেন। রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স অ্যান্ড প্রফেশন, অর্থাৎ সভা, সমিতি, অবাধ গতিবিধি, বিভিন্ন বাসস্থানে বসবাসের অধিকার এবং বিভিন্ন পেশা গ্রহণ করার অধিকার আর্টিকেল 19 অনুযায়ী ভারতীয় নাগরিকরা ভোগ করে থাকেন। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেল 29, সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার এটা ভোগ করে থাকেন আর্টিকেল 29 এবং আর্টিকেল 30 অনুযায়ী ভারতীয় নাগরিকরা। এগুলি সমস্ত ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এছাড়াও আরও কতগুলি অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোগ করে থাকেন। সেগুলি হলো রাইট টু ভোট ইন ইলেকশন টু দ্য লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লোকসভা এবং রাজ্য বিধানসভায় ভোট দেওয়ার অধিকার। Number 6, right to contest for the membership of parliament and state legislature, অর্থাৎ লোকসভা এবং রাজ্য বিধানসভায় ভোটে লড়ার অধিকার। এটাও কিন্তু ফান্ডামেন্টাল রাইটস নয়, এটা লিগাল রাইটসের মধ্যে পড়ে। ভোটাধিকার এবং ভোটে লড়ার অধিকার এগুলো কিন্তু লিগাল রাইটসের মধ্যে পড়ে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে না। এখান থেকে সরাসরি এমসিকিউ প্রশ্ন কিন্তু দেওয়া হয় যে রাইট টু ভোট এটা কি ফান্ডামেন্টাল রাইটস নাকি লিগাল রাইটস? তো অবশ্যই এটা লিগাল রাইটস। এলিজিবিলিটি টু হোল্ড সার্টেন পাবলিক অফিসেস, দ্যাট ইজ প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, জাজেস of the Supreme Court and the High Court, Governor of State, Attorney General of India and Advocate General of States, অর্থাৎ ভারতীয় নাগরিকরা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, জাজেস অফ সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যোগ্য, হাইকোর্টের জাজ হওয়ার যোগ্য, গভর্নর অফ স্টেট রাজ্যপাল হওয়ার যোগ্য, অ্যাটর্নি জেনারেল হওয়ার যোগ্য এবং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া, এই সমস্ত পদগুলোতে কিন্তু ভারতীয় নাগরিকরাই নিয়োগ হতে পারেন, বিদেশিরা কিন্তু এই সমস্ত পদে নিয়োগ পেতে পারেন না। Along with the above rights, the citizens also owe certain duties. এই সমস্ত অধিকারের সাথে সাথে নাগরিকদের কিছু কিছু ডিউটি পালন করতে হয় towards the Indian state, as for example paying taxes, respecting the national flag and national anthem, defending the country and so on. ট্যাক্স পে করতে হয়, আমাদের পতাকাকে সম্মান জানাতে হয়, জাতীয় পতাকাকে সম্মান জানাতে হয়, ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে হয়, ডিফেন্ডিং দ্য কান্ট্রি অ্যান্ড সো অন, দেশকে রক্ষা করা, এ সমস্ত যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো রয়েছে সেগুলোর কথা এখানে বলা রয়েছে। ইন ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, ইন ইন্ডিয়া বোথ এ সিটিজেন বাই বার্থ অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারালাইজড সিটিজেন আর এলিজেবল for the office of president, while in USA only a citizen by birth and not a naturalized citizen eligible for the office of the president. ভারতীয় এবং ইউএসএর সংবিধানের এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরা রয়েছে। ভারতীয় সংবিধানে বলা রয়েছে যে ভারতীয় নাগরিক তিনি জন্মগতভাবে ভারতীয় নাগরিক হতে পারেন অথবা স্বাভাবিকভাবে ন্যাচারালাইজেশনের মাধ্যমে যে নাগরিকত্ব, সেটা অধ্যায়ের পরবর্তী অংশে রয়েছে কীভাবে ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যেতে পারে। বিদেশিরাও ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন ন্যাচারালাইজেশনের মাধ্যমে, এখানে না জন্মালেও ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন ন্যাচারালাইজেশনের মাধ্যমে, সেটা অধ্যায়ের পরবর্তী অংশ রয়েছে। সেই দু ধরনের নাগরিকরাই কিন্তু ভারতের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু আমেরিকাতে সেই ব্যক্তিই প্রেসিডেন্ট হবেন যিনি আমেরিকাতেই জন্মেছেন,
অন্য কোথাও জন্মে ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ পাননি, আমেরিকাতেই জন্মানো ব্যক্তি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। এরপর দেখে নেব কনস্টিটিউশনাল প্রভিশন। সংবিধানে কি বলা আছে? দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য সিটিজেনশিপ ফ্রম আর্টিকেল 5 to 11 আন্ডার পার্ট 2। সংবিধানে পার্ট 2তে আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে সিটিজেনশিপ সম্বন্ধে বলা আছে। হাউএভার ইট কন্টেইনস নাইদার এনি পার্মানেন্ট নর এনি ইলাবোরেট প্রভিশনস ইন দিস রিগার্ড। এখানে বিশেষভাবে মনে রাখতে হবে, সংবিধানে কিন্তু নাগরিকত্ব সম্বন্ধে স্থায়ী বা বিস্তারিত কিছু বলা নেই। It only identifies the persons who become citizens of India and at its commencement, that is January 26, 1950। এখানে শুধু বলা আছে এর শুরু থেকে, সংবিধানের শুরু থেকে, অর্থাৎ জানুয়ারি 26, 1950 সালের সময়ে কারা কারা ভারতের নাগরিক হতে পারবেন সেই সম্বন্ধে সংবিধানে বলা আছে। ইট ডাজ নট ডিলস উইথ দ্য প্রবলেম অফ অ্যাকুইজিশন অর লস অফ সিটিজেনশিপ সাবসিকুয়েন্ট টু ইটস কমেন্সমেন্ট। এর 26 জানুয়ারি 1950-এর পরবর্তী সময়ে কীভাবে সিটিজেনশিপ পাওয়া যেতে পারে, অথবা কীভাবে লস অফ সিটিজেনশিপ অর্থাৎ হারিয়ে যেতে পারে, সিটিজেনশিপ বন্ধ হয়ে যেতে পারে, তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত কিছু বলা নেই। ইট এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট টু এনাক্ট এ ল টু প্রোভাইড ফর সাচ ম্যাটার্স অ্যান্ড এনি আদার ম্যাটার রিলেটিং টু সিটিজেনশিপ। সংবিধান পার্লামেন্টকে ক্ষমতার দিয়ে থাকে এই সিটিজেনশিপ সম্বন্ধে আইন তৈরি করার। অ্যাকর্ডিংলি দ্য পার্লামেন্ট হ্যাজ এনাক্টেড the Citizenship Act 1955, which has been amended in 1957, 60, 85, 86, 92, 2003, 2005 and 2015। সেই অনুযায়ী পার্লামেন্ট বা সংসদ সিটিজেনশিপ অ্যাক্ট 1955 তৈরি করে এবং পরবর্তী সময়ে এই সময়গুলোতে এই আইনটি পরিবর্ধিত হয়েছিল এবং এর সাথে যুক্ত করতে হবে 2019-ও কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে এবং অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়, সেই অংশটাও এর সাথে চলে আসবে। According to the Constitution, the following 4 categories of persons become the citizens of India at its commencement, that is on 26 January 1950। আমাদের সংবিধান অনুসারে এই 4 ধরনের মানুষ সংবিধান শুরুর সময় থেকে অর্থাৎ 26 জানুয়ারি 1950 থেকে ভারতের নাগরিক হিসেবে পরিচিত হবেন। এই 4 ধরনের মানুষ কারা কারা সেটা দেখে নেওয়া যাক। নাম্বার 1, এ পারসন হু হ্যাড হিজ ডোমিসাইল ইন ইন্ডিয়া। একজন মানুষ যিনি ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন অ্যান্ড অলসো ফুলফিলড এনি ওয়ান অফ দি 3 কন্ডিশন, এবং এই 3টি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত পালন করছেন। ইফ হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, তিনি যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, অর ইফ আইদার অফ হিজ পেরেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, অথবা তার পিতা বা মাতার মধ্যে কোনো একজন যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, অর ইফ হি হ্যাজ বিন অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 5 years, অথবা তিনি যদি সাধারণভাবে বিগত 5 বছর ভারতে বসবাস করে থাকেন ইমিডিয়েটলি বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। সংবিধান শুরুর সময় থেকে, অর্থাৎ সংবিধান শুরুর সময় তার যদি 5 বছর ভারতে বসবাস করা হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তিনি স্বাভাবিকভাবে ভারতের নাগরিক হিসেবে পরিচিত হতে পারবেন, বিকেম এ সিটিজেন্স অফ ইন্ডিয়া। এটা আর্টিকেল 5 অনুযায়ী বলা আছে। এই 3 ধরনের শর্তের মধ্যে কোনো একটি যদি পালন করে, তাহলে কিন্তু তিনি ভারতের নাগরিক হিসেবে পরিচিত হবেন। নাম্বার 2, এ পারসন হু মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। পাকিস্তান থেকে ভারতে তিনি মাইগ্রেট করে চলে এসেছেন, বিকেম অ্যান ইন্ডিয়ান সিটিজেনশিপ ইফ হি অর আইদার অফ হিজ পেরেন্টস। তিনি ভারতের নাগরিক হিসেবে পরিচিত হবেন যদি তার কোনো একজন পিতা বা মাতার মধ্যে কোনো একজন, অর এনি অফ হিজ গ্র্যান্ড পেরেন্টস, অথবা তার পিতামহ বা মাতামহের মধ্যে কোনো একজন ওয়াজ বর্ন ইন আনডিভাইডেড ইন্ডিয়া, যদি অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করে থাকেন, অ্যান্ড অলসো ফুলফিল এনি ওয়ান অফ দ্য 2 কন্ডিশন, এবং তার সাথে সাথে নিম্নে দেওয়া
দুটি শর্তের মধ্যে কোনো একটি যদি পালন করে থাকেন। কী কী সেই শর্ত দুটি? ইন কেস হি মাইগ্রেটেড টু ইন্ডিয়া বিফোর জুলাই 1948, তিনি যদি জুলাই 1948 পূর্বে ভারতে এসে থাকেন। হি হ্যাড বিন অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া সিন্স দ্য ডেট অফ হিজ মাইগ্রেশন, তিনি তার মাইগ্রেশন করে আসার দিন থেকে ভারতের নাগরিক হিসেবে পরিচিত হবেন স্বাভাবিকভাবে, অর্ডিনারি। অর ইন কেস হি মাইগ্রেটেড টু ইন্ডিয়া অন অর আফটার জুলাই 1948, তিনি যদি জুলাই 1948 সালের এই দিনটিতে অথবা তার পরে মাইগ্রেট করে থাকেন। হি হ্যাড বিন রেজিস্টার্ড অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, এবং তিনি যদি ভারতের নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন করে থাকেন। বাট এ পারসন could be so registered only if he had been resident in India for 6 months preceding the date of his application for registration. কিন্তু সেই ব্যক্তিকে রেজিস্ট্রেশন করার আগে অন্ততপক্ষে 6 মাস ভারতে থাকতে হবে, তবে কিন্তু তিনি ভারতের নাগরিক হিসেবে পরিচিত হতে পারবেন। একটা হলো জুলাই 1948 পূর্বে যদি তিনি এসে থাকেন তাহলে তিনি স্বাভাবিকভাবে নাগরিক হতে পারছেন, তাকে কিন্তু আলাদা করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। কিন্তু তিনি যদি জুলাই 1948 এই দিনটিতে অথবা তার পরে এসে থাকেন তাহলে তাকে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতের নাগরিক হিসেবে নাগরিকত্ব পেতে পারেন রেজিস্ট্রেশনের মাধ্যমে, যদি তিনি রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করার পূর্বে 6 মাস ভারতে থেকে থাকেন তাহলে। এটা আর্টিকেল 6 বলা আছে। এ পারসন হু মাইগ্রেটেড টু পাকিস্তান ফ্রম ইন্ডিয়া আফটার মার্চ 1, 1947, একজন মানুষ যিনি ভারত থেকে পাকিস্তানে চলে গেছেন মার্চ 1, 1947 পরে, বাট লেটার রিটার্ন টু ইন্ডিয়া, কিন্তু পরে ভারতে ফিরে এসেছেন ফর রিসেটেলমেন্ট, পুনরায় বসবাসের জন্য, কুড বিকাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন, তিনিও ভারতের নাগরিক হতে পারেন। ফর দিস হি হ্যাড টু বি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 6 মান্থ, তাকে ভারতে 6 মাসের জন্য বসবাস করতে হবে প্রিসিডিং দ্য ডেট অফ হিজ অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন, তার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশনের পূর্বে 6 মাস যদি ভারতে তিনি বসবাস করে থাকেন তাহলেও তিনি ভারতের নাগরিক হতে পারবেন। এটা আর্টিকেল 7 বলা আছে। এ পারসন হু অর এনি অফ হুজ পেরেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস ওয়াজ বর্ন ইন আনডিভাইডেড ইন্ডিয়া, একজন মানুষ যার পিতা বা মাতার মধ্যে কোনো একজন অথবা পিতামহ বা মাতামহের মধ্যে কোনো একজন অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছিলেন, বাট হু ইজ অর্ডিনারিলি রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, কিন্তু তিনি স্বাভাবিকভাবে ভারতের বাইরে আছেন, শ্যাল বিকাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন, তিনিও ভারতের নাগরিক হতে পারেন ইফ হি হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, তিনি যদি একজন ভারতীয় নাগরিক হিসেবে রেজিস্টার্ড হন বাই দ্য ডিপ্লোম্যাটিক অর কনসিউলার রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ইন দ্য কান্ট্রি, তিনি যে দেশে বসবাস করছেন সেই দেশে ভারতীয় দূতাবাসের কোনো কূটনৈতিক দ্বারা তিনি যদি রেজিস্টার্ড হন ভারতীয় সিটিজেন হিসেবে তাহলে তিনি ভারতের নাগরিক হতে পারবেন। অফিস রেসিডেন্ট হোয়েদার বিফোর অর আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান প্রণয়নের পূর্বে বা পরে তিনি ভারতের নাগরিক হতে পারেন। দাস দিস প্রভিশনস কভার্স দ্য ওভারসিজ ইন্ডিয়ানস হু মে ওয়ান্ট টু অ্যাকোয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ, সুতরাং এই প্রভিশনটি আর্টিকেল 8 অনুযায়ী ভারতের বাইরে যারা বসবাস করছেন ভারতের নাগরিক হতে চান তারা কিন্তু এর মধ্যে পড়ছেন আর্টিকেল 8 মধ্যে। টু সাম আপ দিস প্রভিশনস ডিল উইথ দ্য সিটিজেনশিপ অফ, সামারি করে বলা আছে যে এখানে কাদের কথা বলা আছে। এ পারসন ডোমিসাইলড ইন ইন্ডিয়া, ভারতে যারা বসবাস করছেন। বি পারসনস মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, যারা পাকিস্তান থেকে ভারতে এসেছেন। সি পারসনস মাইগ্রেটেড টু পাকিস্তান বাট লেটার রিটার্নড, যারা পাকিস্তানে চলে গিয়েছিলেন কিন্তু আবার পরে ফিরে এসেছেন। এবং ডি পারসন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা ভারতের বাইরে বর্তমানে আছেন তাদের কথা এই 4টে আর্টিকেলে বলা হয়েছে। দ্য আদার কনস্টিটিউশনাল প্রভিশন উইথ রেসপেক্ট টু সিটিজেনশিপ আর অ্যাজ ফলোস, অন্যান্য যে প্রভিশনগুলো রয়েছে সংবিধানে সেগুলো এখানে দেওয়া রয়েছে আর্টিকেল 9, 10 এবং 11 অনুযায়ী। প্রথমে
Number 1, no person shall be a citizen of India or be deemed to be a citizen of India if he has voluntarily acquired the citizenship of any foreign state. কোনো ব্যক্তি যিনি ভারতের নাগরিক কিন্তু তিনি যদি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু তিনি আর ভারতের নাগরিক থাকবেন না। Number 2, every person who is or is deemed to be a citizen of India shall continue to be such citizen subject to the provisions of any law made by Parliament. ভারতের যে সমস্ত নাগরিকরা রয়েছেন তারা ভারতের নাগরিক থাকবেন কি না সেটা কিন্তু পার্লামেন্ট ঠিক করে দেবে। পার্লামেন্ট তাদের আইন অনুযায়ী কিন্তু ভবিষ্যতে সেটা নির্ধারণ করতে পারে আর্টিকেল 10 অনুযায়ী। Number 3, Parliament shall have the power to make any provision with respect to the acquisition and termination of citizenship and all other matters relating to citizenship. পার্লামেন্টের সম্পূর্ণ ক্ষমতা রয়েছে সিটিজেনশিপ পাওয়া এবং সিটিজেনশিপ বজায় থাকার সম্বন্ধে বিভিন্ন আইন তৈরি করার। এটা আর্টিকেল 11-তে বলা রয়েছে। সুতরাং এখানে যে আর্টিকেল 9, 10 এবং 11 অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ভারতের নাগরিক কারা এবং ভারতের নাগরিক কারা নয় সেটা ঠিক করে দেওয়ার অধিকার কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী পার্লামেন্ট। Citizenship Act 1955, very very important. Citizenship Act 1955 provides for acquisition and loss of citizenship after the commencement of the Constitution. সংবিধান শুরুর পর থেকে কারা ভারতের নাগরিক সেটা কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সে সম্বন্ধে আলোচনা করে এবং কিভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যেতে পারে সেটাও আলোচনা করে Citizenship Act 1955. This act has been amended so far 8 times by the following acts. এই আইনটি 8 বার সংশোধিত হয়েছে বিভিন্ন আইনের দ্বারা। অতি সম্প্রতি 2019-এ আরও একটি অ্যামেন্ডমেন্ট কিন্তু হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, সুতরাং এটা 9টা হবে। প্রথমত দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1957, দ্য রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং অ্যাক্ট 1960 এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 85, 86, 92, 2003, 2005, 2015 এবং 2019. Ordinarily, the Citizenship Act 1955 also provided for the Commonwealth citizenship, but these provisions were repealed by the Citizenship Amendment Act 2003. সাধারণভাবে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 কমনওয়েলথ সিটিজেনশিপ নিয়েও আলোচনা করত, কিন্তু 2003-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই অংশটা বাদ দিয়ে দেওয়া হয়। অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, নাগরিকত্ব গ্রহণ। দ্য সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955 প্রেসক্রাইবস 5 ways of acquiring citizenship: birth, descent, registration, nationalization and incorporation of territory. নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী 5 ধরনের পদ্ধতিতে নাগরিকত্ব গ্রহণ করা যেতে পারে: জন্মসূত্রে, বংশানুক্রম অনুযায়ী, রেজিস্ট্রেশনের মাধ্যমে, প্রকৃতিগতকরণের মাধ্যমে এবং যদি কোনো বিদেশের কোনো অংশ অধিগ্রহণ করা হয়, কোনো টেরিটরি অধিগ্রহণ করা হয়। প্রথমত বাই বার্থ, জন্মসূত্রে কীভাবে সিটিজেনশিপ পাওয়া যেতে পারে। এ পারসন born in India on or after 26 January 1950 but before 1st July 1987 is a citizenship of India by birth irrespective of his nationality of his parents. একজন মানুষ ভারতের নাগরিকত্ব পেতে পারেন যদি তিনি 1950
26 জানুয়ারির পরে এবং 1987 1 জুলাইয়ের পূর্বে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি ভারতের নাগরিকত্ব পেতে পারেন। তার পিতা বা মাতার নাগরিকত্ব কী সেটা কিন্তু দেখা হবে না। তিনি যদি 26 জানুয়ারি 1950 এবং 1 জুলাই 1987 মধ্যবর্তী সময়ে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি স্বাভাবিকভাবে ভারতের নাগরিকত্ব পেতে পারেন। ভারতে জন্মগ্রহণ করে থাকেন, অবশ্যই ভারতে জন্মাতে হবে তাকে। তার পিতা বা মাতার জন্মস্থান বা সিটিজেনশিপ নিয়ে কিন্তু কোনো ব্যাপার এখানে থাকছে না। তাকে ভারতে জন্মগ্রহণ করতে হবে 1987 1 জুলাইয়ের পূর্বে এবং 26 জানুয়ারি 1950 পরে। A person in India or after 1 July 1987 is considered as a citizen of India only if either of his parents is a citizen of India at the time of his birth. কিন্তু তিনি যদি 1 জুলাই 1987 পরে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তার পিতা বা মাতার মধ্যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে, তবেই তিনি ভারতের নাগরিকত্ব পাবেন। Further, those born in India on or after 3rd December 2004 are considered citizens of India only if both of their parents are citizens of India or one of whose parents is a citizen of India and other is not an illegal migrant at the time of his birth. এবং কোনো ব্যক্তি যদি 3rd ডিসেম্বর 2004 পরে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তার পিতা মাতা উভয়কেই ভারতের নাগরিক হতে হবে, অথবা কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে এবং অন্যজন অবশ্যই একজন ইল্লিগাল মাইগ্রেন্ট হবেন না। তার জন্মের সময় দুজনকেই ভারতের নাগরিক হতে হবে, অথবা একজনকে ভারতের নাগরিক হতে হবে এবং অন্যজনের লিগ্যাল ডকুমেন্ট থাকতে হবে তিনি বিদেশের নাগরিক। কোনো ইল্লিগাল মাইগ্রেন্ট হলে চলবে না। দ্য চিলড্রেন অফ foreign diplomats posted in India and enemy aliens cannot acquire Indian citizenship by birth. ভারতে বিদেশের যে সমস্ত ডিপ্লোম্যাটরা ভারতে পোস্টেড রয়েছেন, তাদের যে সন্ততি তারা যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তারা জন্মসূত্রে ভারতীয় হওয়ার যোগ্যতা তাদের নেই। এবং তারা যদি এনিমি এলিয়েন হন, তারা যদি শত্রু বিদেশি হন, তাহলেও কিন্তু সেক্ষেত্রে তারা বাই বার্থ ভারতে জন্মালেও তারা সিটিজেনশিপ পাবেন না। বাই ডিসেন্ট, বংশানুক্রম অনুযায়ী, এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া অন অর আফটার 26 January 1950 but before 10 December 1992 is a citizen of India by descent if his father was a citizen of India at the time of his birth. একজন মানুষ বিদেশে জন্মগ্রহণ করেও, ভারতের বাইরে জন্মগ্রহণ করেও ভারতের নাগরিক হিসেবে পরিচিত হতে পারেন যদি তিনি জন্মগ্রহণ করে থাকেন 26 জানুয়ারি 1950 এবং 10 ডিসেম্বর 1992 এর মধ্যবর্তী সময়ে। যদি তিনি জন্মগ্রহণ করে থাকেন ভারতের বাইরে এবং তার জন্মগ্রহণের সময় যদি তার পিতা ভারতের নাগরিক হন, তাহলে তিনি ভারতের নাগরিকত্ব পেতে পারেন। A person born outside India on or after 10 December 1992 is considered as a citizen of India if either of his parents is a citizen of India at the time of his birth. একজন মানুষ বিদেশে জন্মগ্রহণ করে ভারতের নাগরিকত্ব পেতে পারেন যদি তিনি 10 ডিসেম্বর 1992 এর পরে জন্মগ্রহণ করে থাকেন এবং তার পিতা বা মাতার মধ্যে কোনো একজন যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তার জন্মের সময়, তাহলে তিনি ভারতের নাগরিক হিসেবে পরিচিত হতে পারেন। ফ্রম 3rd ডিসেম্বর 2004 অনওয়ার্ডস, 2004 3rd ডিসেম্বরের পর থেকে এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া শ্যাল নট বি এ সিটিজেন্স অফ ইন্ডিয়া বাই ডিসেন্ট। ভারতের বাইরে জন্মগ্রহণকারী ব্যক্তি ভারতের নাগরিকত্ব হতে পারবেন না আনলেস হিজ বার্থ ইজ রেজিস্টার্ড অ্যাট অ্যান ইন্ডিয়ান কনসুলেট উইদিন 1 year অফ দ্য ডেট অফ বার্থ। যদি না তিনি জন্মের 1 বছরের মধ্যে ভারতের কোনো কূটনৈতিক দ্বারা তার রেজিস্ট্রেশন হয়ে থাকে, অর উইথ দ্য পারমিশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য সেট পিরিয়ড, অথবা কেন্দ্রীয় সরকার দ্বারা ওই 1 বছর পার হয়ে যাওয়ার পর
কেন্দ্রীয় সরকার দ্বারা। অর্থাৎ একজন ব্যক্তি 2004 3 ডিসেম্বরের পরবর্তী সময়ে ভারতের বাইরে জন্মগ্রহণ করলে বংশানুক্রম অনুযায়ী তিনি ভারতের নাগরিকত্ব সাধারণত হতে পারবেন না, যদি না 1 বছরের মধ্যে কোনো ভারতীয় কূটনৈতিক দ্বারা তার রেজিস্ট্রেশন হয়ে থাকে, অথবা 1 বছর পার হয়ে গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা তার রেজিস্ট্রেশন হয়ে থাকে। তাছাড়া কিন্তু বংশানুক্রম অনুযায়ী ভারতের নাগরিকত্ব তিনি পাবেন না, যদি তিনি 2004 3 ডিসেম্বরের পরবর্তী সময়ে জন্মগ্রহণ করে থাকেন। An application for registration of the birth of a minor child to an Indian consulate shall be accompanied by an undertaking in writing from the parents of such minor child that he or she does not hold the passport of another country. অর্থাৎ ওই যে অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে, যার সিটিজেনশিপ পাওয়ার জন্য, যে বাচ্চার সিটিজেনশিপ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে, যিনি অ্যাপ্লিকেশন করছেন তার পিতা বা মাতা, তারা অ্যাপ্লিকেশনের সময়ে অন্য কোনো দেশের পাসপোর্ট তারা নেই, অর্থাৎ অন্য কোনো দেশের নাগরিকত্ব তাদের নেই, এটা কিন্তু তাদের নিশ্চিত করতে হয়। যিনি অ্যাপ্লিকেশন করছেন তার পিতা বা মাতা, তাকে এটা নিশ্চিত করতে হয় ওই সময়ে তিনি কিন্তু অন্য কোনো দেশের পাসপোর্ট ধারণ করছেন না। অ্যাপ্লিকেশনের সময় তাদের এটা নিশ্চিত করতে হয়। ফার্দার, এ মাইনর হু ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া by virtue of descent and is also a citizen of any other country shall cease to be a citizen of India if he does not renounce the citizenship or nationality of another country within 6 months of his attaining full age. অর্থাৎ একজন ব্যক্তি যিনি বংশানুক্রম অনুযায়ী ভারতের নাগরিকত্ব পেয়েছেন এবং তিনি একই সাথে অন্য দেশেরও নাগরিক, এমতাবস্থায় তার প্রাপ্তবয়স্ক হওয়ার 6 মাসের মধ্যে তিনি যদি ওই বাইরের দেশের নাগরিকত্ব বর্জন না করেন, তাহলে তিনি কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন না, তিনি ভারতের নাগরিক আর থাকবেন না। কোনো একজন বাচ্চা যে ভারতের নাগরিকত্ব পেয়েছে বাই ডিসেন্ট, বংশানুক্রম অনুযায়ী, কিন্তু তিনি আবার অন্য দেশেরও নাগরিক, একই সাথে অন্য দেশেরও নাগরিকত্ব তার রয়েছে, এমতাবস্থায় তার প্রাপ্তবয়স্ক হওয়ার সময় থেকে 6 মাসের মধ্যে তিনি যদি ওই অন্য দেশের নাগরিকত্ব বর্জন না করেন, তিনি কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন না, তিনি কিন্তু ভারতের নাগরিক আর থাকবেন না। নাম্বার 3, বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে, তালিকাভুক্তিকরণের মাধ্যমে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে অন অ্যান অ্যাপ্লিকেশন রেজিস্টার অ্যাজ এ সিটিজেন্স অফ ইন্ডিয়া any person not being an illegal migrant. কেন্দ্রীয় সরকার অ্যাপ্লিকেশন গ্রহণের মাধ্যমে সিটিজেন হিসেবে রেজিস্টার করতে পারে, তালিকাভুক্ত করতে পারে কোনো লোককে, কোনো মানুষকে, যদি তিনি ইল্লিগাল মাইগ্রেন্ট না হন। ইফ হি বিলংস টু এনি অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ নেমিং, এই ক্যাটাগরিগুলো মধ্য থেকে তাকে হতে হবে এবং তিনি ইল্লিগাল মাইগ্রেন্ট হবেন না, তাহলে তাকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার, শুধুমাত্র কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার নয়, রেজিস্ট্রেশনের মাধ্যমে তাকে ভারতীয় সিটিজেন হিসেবে ঘোষণা করতে পারে। A person of Indian origin who is ordinarily resident in India for 7 years before making an application for registration. একজন ভারতীয় বংশোদ্ভূত যিনি ভারতে অন্তত 7 বছর অ্যাপ্লিকেশন করার আগে, রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করার আগে অন্তত 7 বছর ভারতে থাকছেন, বসবাস করছেন, তিনি যোগ্য। বি, a person of Indian origin who is ordinarily resident in any country or place outside undivided India. একজন মানুষ ভারতীয় বংশোদ্ভূত যিনি অন্য দেশে বসবাস করছেন, অর্ডিনারি রেসিডেন্ট ইন এনি কান্ট্রি অর প্লেস আউটসাইড আনডিভাইডেড ইন্ডিয়া, অবিভক্ত ভারত, অর্থাৎ এখানে পাকিস্তান এবং বাংলাদেশ বাদ দিয়ে অন্য দেশে বসবাস করছেন, তিনিও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন ভারতীয় সিটিজেনশিপ পাওয়ার জন্য। অপশন এরপরে সি, এ পার্সন
who is married to a citizen of India and is ordinarily resident in India for 7 years before making an application for registration. একজন ব্যক্তি যিনি ভারতীয় কোনো ব্যক্তিকে বিবাহ করেছেন এবং 7 বছর থাকার পর অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার আগেই তাকে অন্তত 7 বছর এখানে বিবাহিত হয়ে থাকতে হবে, তাহলে তিনি সিটিজেনশিপ পাওয়ার যোগ্য। ডি, মাইনর চিলড্রেন অফ পার্সনস হু আর সিটিজেন্স অফ ইন্ডিয়া। যারা ভারতীয় নাগরিক তাদের মাইনর চিলড্রেন অর্থাৎ 18 বছরের নিচে যারা রয়েছে তারা কিন্তু ভারতীয় সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়ার যোগ্য। ই, এ পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি হুজ পেরেন্টস আর রেজিস্টার্ড অ্যাজ সিটিজেন্স অফ ইন্ডিয়া। একজন ব্যক্তি যিনি 18 বছর পার করেছেন এবং তার পিতামাতা ভারতীয় সিটিজেনশিপ হিসেবে পরিচিত, তিনিও কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে সিটিজেনশিপ পেতে পারেন। এফ, এ পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি হু or either of his parents was earlier citizens of independent India. একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার পিতামাতার মধ্যে কোনো একজন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার সিটিজেন ছিলেন, was earlier citizens of independent India and is ordinarily resident in India for 12 months immediately before making an application for registration. তিনি কিন্তু তাকে অন্তত 12 মাস অর্থাৎ 1 বছর তাকে ভারতে বসবাস করতে হবে রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার পূর্বে। জি, a person of full age and capacity who has been registered as an overseas citizen of India card holder for 5 years. এখানে একটা গুরুত্বপূর্ণ টার্মস রয়েছে, ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার। এই অংশটা অধ্যায়ের পরবর্তী অংশে আছে, ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার কাদের বলা হয়। তো এখানে বলা রয়েছে যে এই কার্ড যাদের রয়েছে তারা অন্ততপক্ষে ভারতে 5 বছর বসবাস করতে হবে এবং তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, অ্যান্ড হু ইজ অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 12 মান্থস বিফোর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। এবং তাকে স্বাভাবিকভাবে অন্তত 1 বছর ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে। এখানে 5 বছর ভারতে বসবাস করার কথা বলা আছে এবং তাকে গত 12 মাসে কিন্তু বাইরে কোথাও গেলে কিন্তু হবে না, অন্য কোনো দেশে তিনি গত 1 বছরের মধ্যে অন্য কোনো দেশে যাননি। এই কন্ডিশন, এই শর্ত পালন করলে তবেই তিনি কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার যোগ্য হবেন, রেজিস্ট্রেশনের মাধ্যমে সিটিজেনশিপ পাওয়ার যোগ্য হবেন। এ পার্সন shall be deemed to be of Indian origin if he or either of his parents was born in undivided India or in such other territory which become part of India after the 15th August 1947. একজন মানুষ ভারতীয় বংশোদ্ভূত বলে পরিচিত হবেন যদি তার পিতামাতা মধ্যে কোনো একজন আনডিভাইডেড ইন্ডিয়ার হয়ে থাকেন এবং যদি কোনো অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়, 15ই আগস্ট 1947-এর পর কোনো অংশ যদি ভারতের অন্তর্ভুক্ত হয়, তাহলে সেইখানের বসবাসকারী মানুষ কিন্তু ভারতীয় বংশোদ্ভূত বলে পরিচিত হবেন। এবং অবিভক্ত ভারতে যদি তিনি নাগরিক বসবাসকারী হয়ে থাকেন তাহলেও কিন্তু তার যারা পুত্র সন্ততি রয়েছে তারাও কিন্তু ভারতীয় বংশোদ্ভূত বলে পরিচিত হবে। এখানে ভারতীয় বংশোদ্ভূত অর্থাৎ ইন্ডিয়ান অরিজিন বলতে কী বোঝায় তার ডেফিনিশনটা কিন্তু এখানে দেয়া রয়েছে। এরপরে all the above categories of persons must be taken oath of allegiance before they are registered as citizens of India. ভারতের নাগরিক হওয়ার পূর্বে, রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতের নাগরিক হওয়ার পূর্বে কিন্তু প্রত্যেককে একটা শপথ নিতে হয়। দ্য ফর্ম অফ ওথ ইজ অ্যাজ ফলোজ। এই যে শপথ নেওয়ার যে ফর্মটা সেখানে যেটা লেখা থাকে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে দেওয়া রয়েছে। আই ডু solemnly affirm or swear that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will faithfully observe the laws of India and fulfill my duties as a citizens of India. ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ এবং ভারতীয় আইন যেগুলো আছে সেগুলোকে অবজার্ভ করা এবং ডিউটি
সিটিজেন হিসেবে তার ডিউটিগুলো ফুলফিল করা। এখানে কিন্তু এই সমস্ত ওথগুলো নিতে হয়, দেওয়া রয়েছে এখানে। এরপরে রয়েছে বাই ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশনের মাধ্যমে কীভাবে সিটিজেনশিপ পাওয়া যেতে পারে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে অন অ্যান অ্যাপ্লিকেশন গ্র্যান্ট এ সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন টু এনি পার্সন not being an illegal migrant if he possesses the following qualifications. কেন্দ্রীয় সরকার এখানেও কিন্তু কেন্দ্রীয় সরকার ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ হিসেবে গণ্য করতে পারেন। তিনি কিন্তু ইল্লিগাল মাইগ্রেন্ট হবেন না। ইল্লিগাল মাইগ্রেন্ট হলে এই শর্ত পূরণ করবে না। ইল্লিগাল মাইগ্রেন্টদের ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ দেওয়া যায় না। প্রথমে বলা আছে এই that he is not a subject or citizens of any country where citizens of India are prevented from becoming subject or citizens of that country by naturalization. তিনি যদি এমন কোনো দেশের নাগরিক হন যে দেশে কোনো ভারতীয়দের ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ পাওয়ার অধিকার নেই, তিনি যদি সেই দেশের নাগরিক হন, তাকেও কিন্তু ভারতে ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ হওয়ার সুযোগ দেওয়া হবে না। সুতরাং তাকে এমন কোনো দেশের নাগরিক হতে হবে যেই দেশে ভারতীয় নাগরিকদের ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ পাওয়ার অধিকার রয়েছে, তাকে সেই দেশের নাগরিক হতে হবে, তবেই কিন্তু তিনি ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতে নাগরিক হওয়ার অধিকার পাবেন। বি দ্যাট ইফ হি ইজ আ সিটিজেন্স অফ এনি কান্ট্রি হি undertake to renounce the citizenship of that country in that event of his application for Indian citizenship being accepted. অর্থাৎ তিনি যদি তার অ্যাপ্লিকেশন করার সময়, ভারতীয় সিটিজেনশিপ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করার সময় এটা ঘোষণা করেন যে ভারতীয় সিটিজেনশিপ পেলে তিনি ওই অন্য দেশের সিটিজেনশিপ কিন্তু স্বেচ্ছায় ত্যাগ করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ন্যাচারালাইজেশনের মাধ্যমে তাকে সিটিজেনশিপ করা যেতে পারে। সি that he has either resided in India or been in the service of a government in India or partly the one and partly the other throughout the period of 12 months immediately preceding the date of the application. একজন ব্যক্তি যিনি ভারতে বসবাস করছিলেন অথবা ভারতের সরকারের আন্ডারে কোনো সরকারি চাকরি করছিলেন, তিনি কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে ন্যাচারালাইজেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন সিটিজেনশিপ পাওয়ার জন্য, কিন্তু তাকে অ্যাপ্লিকেশন করার পূর্বে 12 মাস ভারতে থাকতে হবে। এক্ষেত্রে কিছুদিন বসবাস অথবা দুটোর মধ্যেই কিছুটা, অর্থাৎ তিনি সরকারি চাকরিও করছিলেন অথবা বসবাস করছিলেন, দুটো একসাথে, এটা থাকলেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। ওয়ান অ্যান্ড পার্টলি দ্য আদার থ্রু আউট দ্য পিরিয়ড অফ 12 months immediately preceding the date of the application. D that during the 14 years immediately preceding the said period of 12 months he has either resided in India or been in the service of a government in India or partly the one partly the other for periods amounting in aggregate to not less than 11 years. অর্থাৎ তাকে কিন্তু অ্যাপ্লিকেশন করার আগেই অন্তত 14 বছর ভারতে থাকতে হবে, ভারতের বসবাস করতে হবে অন্তত 14 বছর, অথবা তাকে কোনো সরকারি চাকরিতে নিযুক্ত থাকতে হবে, ভারত সরকারের আন্ডারে কোনো সরকারি চাকরিতে নিযুক্ত থাকতে হবে, এটা হতে পারে, অথবা তাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কোনো সার্ভিসে নিযুক্ত থাকতে হবে এবং ভারতে রেসিডেন্ট, দুটোই যদি একসাথে তিনি ফুলফিল করেন, দুটোই ক্রাইটেরিয়া যদি একসাথে ফুলফিল করেন, সেক্ষেত্রে তাকে কিন্তু 11 বছর, মিনিমাম 11 বছর, নট লেস দ্যান 11 ইয়ার্স তাকে কিন্তু ভারতে থাকতে হবে। এক্ষেত্রে এই দুটো শর্তের কথা কিন্তু এখানে বলা আছে। 14 বছর তাকে হয় সরকারি চাকরিতে নিযুক্ত থাকতে হবে, অথবা তাকে 14 বছর ভারতে বসবাস করতে হবে, অথবা দুটোই যদি তিনি শর্ত পালন করে থাকেন, তাহলে কিন্তু তাকে অন্ততপক্ষে 11 বছর ভারতে বসবাস করতে হবে। ই দ্যাট হি ইজ অফ গুড ক্যারেক্টার, চারিত্রিক দিক থেকে তাকে সঠিক থাকতে হবে। এফ দ্যাট হি হ্যাজ অ্যান অ্যাডিকুয়েট নলেজ অফ a language specified in the 8th schedule of the Constitution. কনস্টিটিউশনে, আমাদের সংবিধানে 8th শিডিউলে
যে সমস্ত ভাষার কথা বলা রয়েছে, যে 22টা ভাষার কথা উল্লেখ করা রয়েছে 8 শিডিউলে, তার মধ্যে কোনো একটা ভাষাতে কিন্তু তাকে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে, অ্যাডিকুয়েট নলেজ থাকতে হবে সেই ভাষা সম্বন্ধে। G. That in the event of a certificate of naturalization being granted to him, he needs to reside in India or to enter into and continue in service under a government in India or under an international organization of which India is a member or under a society, company or body or person established in India. এবং তাকে এই শর্তে ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ হওয়ার সার্টিফিকেট দেওয়া হবে যদি তিনি ওই সরকারের আন্ডারে, ভারত সরকারের আন্ডারে চাকরি কন্টিনিউ করতে চান, অথবা ভারতে বসবাস করতে চান, অথবা কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ভারত যার মেম্বার, যেমন WTO, IMF, এই সমস্ত, সেই সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যদি তিনি কাজ করতে চান, সেক্ষেত্রেও তিনি সেটা করতে পারেন, অথবা কোনো সোসাইটি, কোম্পানি বা বডি অফ পার্সন এস্টাবলিশ ইন ইন্ডিয়া, এছাড়াও এই সমস্ত জায়গাতে কিন্তু তিনি কর্মরত অবস্থায় কাজ করতে পারেন, তিনি কিন্তু কাজ করতে পারেন। তো এই শর্তে তাকে ন্যাশনালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ হওয়ার সুযোগ দেওয়া হবে। However, the government of India may waive all or any of the above conditions for nationalization in the case of a person who has rendered distinguished service to the science, philosophy, art, literature, world peace or human progress. Every naturalized citizen must take an oath of allegiance to the Constitution of India. এক্ষেত্রে কিন্তু ভারত সরকার যে সমস্ত শর্তগুলোর কথা উল্লেখিত করা হয়েছে এখানে, তার মধ্যে কোনো একটা বা অনেকগুলি বা সবগুলি দেখতে পারেন, এবং এক্ষেত্রে হু হ্যাজ রেন্ডার্ড ডিস্টিংগুইশড সার্ভিস টু দ্য সায়েন্স, ফিলোসফি, আর্ট, লিটারেচার, ওয়ার্ল্ড পিস অর হিউম্যান প্রোগ্রেস, এই সমস্ত বিষয়ে যদি তিনি একজন বিশিষ্ট ব্যক্তি হন, সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার সবগুলো শর্ত নাও পালন হতে পারে, সেক্ষেত্রে কিছু শর্ত হলেও তাকে কিন্তু ভারতের সিটিজেনশিপ রূপে ধরে নেওয়া হবে, গণ্য করতে পারে কেন্দ্রীয় সরকার, এবং তাকে কিন্তু অবশ্যই সংবিধানকে স্বীকৃতি রেখে সংবিধানের ওপর কিন্তু তাকে ওথ নিতে হবে, তাকে শপথ নিতে হবে। 5. By incorporation of territory, করার মাধ্যমে ভারত ক্ষেত্রে মানুষ ভারতীয় হিসেবে কিভাবে পরিচিত, মানুষ যারা ওই অংশে বসবাস করছেন তারা কিন্তু যে ডেটে ওই অংশটি ভারতের অন্তর্ভুক্ত হয়েছে সেই দিন সিটিজেন becomes the part of India. The government issued under the Citizenship Act 1955. এখানে বলা আছে হয় ফ্রান্সের থেকে ভারতের এবং ওই যারা বসবাসকারী মানুষ তারা কিন্তু ভারতের সিটিজেনশিপ হিসেবে গণ্য হন তখন থেকে। Number 6, special বসবাসকারী মানুষ added the as to citizens of persons covered by Assam Accord আমি চলে এসেছিলেন বিশেষত বাংলাদেশ থেকে আসাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট ছিল তার জন্য, এবং সেখানে আসামে বসবাসকারী মানুষ বিদেশি তারা কিভাবে সিটিজেনশিপ পাবেন সে সম্বন্ধে বলা রয়েছে। All persons of Indian origin who come to Assam and who have been
in Assam since the date of independence of India, January 19. B. Every person of Indian origin who come to Assam on or after the 1st January 1966 but before the 25th March 1971 from Bangladesh. যারা আসামে চলে এসেছেন 1 জানুয়ারি 1966 পরে এবং 25শে মার্চ 1971 আগে, অর্থাৎ এই সময়ের মধ্যে যারা বাংলাদেশ থেকে আসামে চলে এসেছেন সেক্ষেত্রে কীভাবে সিটিজেনশিপ পাওয়া যাবে সেটা বলা রয়েছে। অ্যান্ড হু হ্যাজ বিন অর্ডিনারি রেসিডেন্ট ইন আসাম সিন্স দ্য ডেট অফ হিস এন্ট্রি into Assam and who has been detected to be foreigner shall registered himself, এবং তিনি ফরেনার্স হিসেবে কিন্তু রেজিস্ট্রেশন করে রেখেছেন সেই সমস্ত মানুষ যারা ওই সময়ের মধ্যে চলে এসেছিলেন এবং তাদের রেজিস্ট্রেশন করে রেখেছেন। such a registered person shall be deemed to be citizens of India for an purpose of from the date of expiry of a period of 10 years from the date of detection as a foreigner. তিনি রেজিস্ট্রেশন করে রেখেছেন এবং 10 বছরের একটি সময়ের জন্য কিন্তু তিনি ভারতের সিটিজেনশিপ হিসেবে গণ্য হবেন এই 10 বছর। বাট ইন দ্য ইন্টারভেনিং পিরিয়ড অফ 10 years হি শ্যাল হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অব্লিগেশনস অ্যাজ এ সিটিজেন্স অফ ইন্ডিয়া। এই 10 বছর সময়ের মধ্যে তিনি সমস্ত সিটিজেনশিপ হিসেবে ভারতীয় নাগরিক হিসেবে সমস্ত অধিকার কিন্তু পাবেন, এক্সেপ্টিং দ্য রাইট টু ভোট। ভোট দানের অধিকার, ভোটের অধিকার তিনি কিন্তু পাবেন না। এই 10 বছরের সময়ের অন্তর্বর্তী সময়টা, এই 10 বছরকালীন সময় তিনি ভোট অধিকার ছাড়া বাকি সমস্ত অধিকার পাবেন ভারতীয় সিটিজেনশিপ হিসেবে এবং তার পরবর্তী সময় কিন্তু তিনি সম্পূর্ণভাবে ভারতীয় সিটিজেন হিসেবে গণ্য হবেন, অর্থাৎ ভোটিং রাইটটাও কিন্তু তিনি পাবেন ওই 10 বছর সময় পার হয়ে যাওয়ার পর। পরবর্তী অংশ রয়েছে লস অফ সিটিজেনশিপ। কীভাবে ভারতের নাগরিকত্ব হারিয়ে ফেলতে পারে কেউ, অথবা বলা যেতে পারে নাগরিকত্ব আর থাকবে না কীভাবে। দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 prescribes 3 ways of losing citizenship, whether acquired under the act or prior to it under the constitution, which renunciation, termination and deprivation. সিটিজেনশিপ আইন 1955 অনুযায়ী তিনটি পদ্ধতিতে সিটিজেনশিপ লস হতে পারে এবং এটা সংবিধান প্রণীত যে ব্যবস্থা রয়েছে তার আন্ডারেও হতে পারে অথবা এই আইনের আন্ডারেও এটা হতে পারে। তো কী কী পদ্ধতি? রিনিউন্সিয়েশন স্বেচ্ছায় ত্যাগ, টার্মিনেশন পরিসমাপ্তি, ডেপ্রিভেশন পদচ্যুতি, এই তিনটি পদ্ধতিতে হতে পারে। তো প্রথমে দেখব নাম্বার 1 বাই রিনিউন্সিয়েশন, স্বেচ্ছায় ত্যাগের মাধ্যমে। Any citizen of India of full age and capacity can make a declaration renouncing his Indian citizenship. একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি ভারতের নাগরিক তিনি ঘোষণা করতে পারেন তিনি ভারতের সিটিজেনশিপ ত্যাগ করছেন, এটা ঘোষণা করতে পারেন। আপন দ্য রেজিস্ট্রেশন অফ দ্যাট ডিক্লারেশন দ্যাট পারসন সিজেস টু বি সিটিজেন্স অফ ইন্ডিয়া। রেজিস্ট্রেশনের মাধ্যমে এটা কিন্তু তারপরে তিনি আর সিটিজেনশিপ থাকবেন না, তিনি আর ভারতের সিটিজেন থাকবেন না রেজিস্ট্রেশন কমপ্লিট হলে। However, if such a declaration is made during a war in which India is engaged, its registration shall be withheld by the central government. এটা যদি কোনো যুদ্ধের সময় হয় যেখানে ভারত এনগেজ রয়েছে তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই রেজিস্ট্রেশনটা বাতিল করতে পারে। Further, when a person renounces his Indian citizenship, every minor child of that person also loses Indian citizenship. ওই ব্যক্তি যিনি ঘোষণা করছেন যে আর ভারতের সিটিজেন্স থাকছেন না, সেই সাথে সাথে তার যে অপ্রাপ্তবয়স্ক সন্ততি রয়েছে তারাও কিন্তু আর সিটিজেনশিপ থাকবেন না। যদি তিনি সিটিজেনশিপ না থাকেন তাহলে তার অপ্রাপ্তবয়স্ক সন্ততিরা কিন্তু আর সিটিজেনশিপ থাকবেন না। However, when such a child attain the age of 18, he may resume Indian citizenship. ওই অপ্রাপ্তবয়স্ক সন্ততি যারা কিনা যখন 18 বছর বয়স তাদের হবে, তারা যখন প্রাপ্তবয়স্ক হবেন তখন কিন্তু আবার ভারতের সিটিজেনশিপ তারা পেতে পারেন। সেকেন্ড, বাই টার্মিনেশন পরিসমাপ্তির মাধ্যমে। When an Indian citizen voluntarily acquired the citizenship of another country, his citizenship automatically terminates.
যখন কোনো একজন ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছেন স্বেচ্ছায়, তখন কিন্তু তার নাগরিকত্ব বাতিল হতে পারে। এবং এখানে বলা হচ্ছে কনসিয়াসলি, নোয়িংলি অ্যান্ড উইদাউট ডুইস আন্ডার ইনফ্লুয়েন্স অর কম্পালশন। তো এক্ষেত্রে তিনি সম্পূর্ণ সচেতনভাবে জ্ঞানত এটা গ্রহণ করছেন, কোনো চাপে পড়ে, অন্য কারো চাপে পড়ে বাইরের দেশের নাগরিকত্ব গ্রহণ করছে না। এমতো অবস্থায় তার নাগরিকত্ব বাতিল হবে তিনি যদি নিজের স্বেচ্ছায়, নিজের জ্ঞানত অন্য দেশের নাগরিকত্ব স্বেচ্ছায় নিয়ে থাকেন, নিজে থেকে নিয়ে থাকেন, সেক্ষেত্রে তার নাগরিকত্ব বাতিল হবে। হিজ সিটিজেনশিপ অটোমেটিক্যালি টার্মিনেটস। দিস প্রভিশন হাউএভার ডাজ নট অ্যাপ্লাই ডিউরিং এ ওয়ার ইন হুইচ ইন্ডিয়া ইজ এনগেজ। এক্ষেত্রেও ভারতে যখন যুদ্ধ চলাকালীন এই অংশটি কিন্তু অ্যাপ্লাই হবে না। নাম্বার 3, বাই ডেপ্রিভেশন, পদচ্যুতির মাধ্যমে। ইট ইজ এ কম্পালসারি টার্মিনেশন অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু উদ্যোগী হয়ে তার সিটিজেনশিপটা নিয়ে নিতে পারে। দ্য সিটিজেন হ্যাজ অবটেন দ্য সিটিজেনশিপ বাই ফ্রড, যদি বেআইনি পথে তিনি ভারতের সিটিজেনশিপ গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে। দ্য সিটিজেন হ্যাজ শোন ডিসলয়ালটি টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যদি ভারতের সংবিধানকে অসম্মান করে থাকেন ওই ব্যক্তি। দ্য সিটিজেন হ্যাজ আনলফুলি ট্রেডেড অর কমিউনিকেট উইথ দ্য এনিমি ডিউরিং আ ওয়ার, কোনো শত্রুর সাথে যুদ্ধ চলাকালীন ওই শত্রু দেশের সাথে যদি বেআইনিভাবে ব্যবসা সম্পর্কে যুক্ত থাকেন সেক্ষেত্রে। দ্য সিটিজেন হ্যাজ উইদিন 5 years আফটার রেজিস্ট্রেশন অর ন্যাচারালাইজেশন বিন ইমপ্রিজন ইন এনি কান্ট্রি ফর 2 years। রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ হওয়ার 5 বছরের মধ্যে 2 বছর যদি তিনি বিদেশের কোনো দেশে জেলে তিনি থাকেন সেক্ষেত্রে কিন্তু তার সিটিজেনশিপ বাতিল হতে পারে। দ্য সিটিজেন হ্যাজ বিন অর্ডিনারি রেসিডেন্ট আউট অফ ইন্ডিয়া ফর 7 years কন্টিনিউয়াসলি, যদি কোনো ব্যক্তি সাধারণভাবে, অন্য কোনো পথে নয়, সাধারণভাবে যদি কোনো বিদেশে 7 বছরের বেশি সময় অতিবাহিত করেন সেক্ষেত্রে তার সিটিজেনশিপ কিন্তু বাতিল হবে। তো এই 3টে পদ্ধতির মাধ্যমে সিটিজেনশিপ কীভাবে বাতিল হতে পারে সেটা বলা রয়েছে। এর পরবর্তী অংশে সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অনেক কিছু বলা রয়েছে, বিভিন্ন বিষয় সম্বন্ধে বলা রয়েছে, শুধু সিটিজেনশিপ না, বিভিন্ন বিষয় সম্বন্ধে বলা রয়েছে। তো এখানে মূল যে বিষয়বস্তুটা বলা রয়েছে সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। ভারতের যে মূল রাজনৈতিক অবস্থান সেটা কিন্তু ফেডারাল, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয়, যেখানে সেন্টার এবং স্টেট দুটো ভাগ রয়েছে। সেন্টার কিছু ক্ষমতা ভোগ করে থাকে, অধিক ক্ষমতা ভোগ করে থাকে, এবং রাজ্য কিন্তু কম ক্ষমতা ভোগ করে থাকে। এবং ভারতের যে নাগরিকত্ব সেটা কিন্তু একক নাগরিকত্ব, অর্থাৎ এখানে ভারতে মানুষ কিন্তু কোনো রাজ্যের নাগরিকত্ব আলাদা করে নেই, ভারতীয় বলেই পরিচিত। সে যে রাজ্যেরই হোক, যে ইউনিয়ন টেরিটরিরই হোক, তিনি কিন্তু ভারতের নাগরিক হিসেবেই পরিচিত, ওই রাজ্যের নাগরিক হিসেবে পরিচিত নয়। এবং একই কারণে তিনি কিন্তু একটি রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে বসবাস করার তার সম্পূর্ণ অধিকার রয়েছে। এখানে ইউএসের কথা বলা রয়েছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা বলা রয়েছে, সেখানে কিন্তু দ্বৈত নাগরিকত্ব রয়েছে। দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ একজন ইউএসএতে বসবাসকারী মানুষ, তিনি যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক, তেমনি তিনি যে রাজ্যে বসবাস করেন, ধরা যাক ক্যালিফোর্নিয়া, ইউএসএতে 50টা রাজ্য রয়েছে, তো তিনি যদি ক্যালিফোর্নিয়ার বসবাসকারী বাসিন্দা হন তাহলে কিন্তু তিনি একই সাথে ক্যালিফোর্নিয়ারও সিটিজেন, এবং সেখানে কিন্তু আলাদা কনস্টিটিউশন রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে ইউএসএতে, কিন্তু ভারতে একক নাগরিকত্ব রয়েছে। এখানে বলা রয়েছে এটা। এছাড়াও একক নাগরিকত্ব হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্পেশাল রাইটস, স্পেশাল ক্ষমতা কিছু কিছু অংশে দেওয়া হয়ে থাকে বিভিন্ন পিছিয়ে পড়া মানুষদের তুলে আনার জন্য। যেমন আর্টিকেল 16-এ চাকরির ক্ষেত্রে সমান অধিকারের কথা বলা থাকলেও কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ অংশে যে ছাড় দেওয়া থাকে সেই কথাটা কিন্তু বলা রয়েছে এখানে। এছাড়াও কিন্তু এখানে আর্টিকেল 15-এর আন্ডারে যে সমস্ত ডিসক্রিমিনেশন বন্ধ করার কথা বলা হয় সেক্ষেত্রে কিছু ছাড় দেওয়া রয়েছে, সেই সমস্ত কথা বলা রয়েছে। আর্টিকেল 19-এ ক্ষেত্রে কিছু কথা বলা রয়েছে। তো এই সমস্ত বিশেষ বিশেষ এলাকাতে যে বিশেষ বিশেষ সুবিধা দেওয়া থাকে সেই অংশের কথা কিন্তু এখানে বলা রয়েছে, যেটা কিন্তু সিটিজেনশিপের উপরে এতটা গুরুত্ব কিন্তু এখানে দেওয়া হয়নি। এই অংশতে সিটিজেনশিপ নিয়ে খুব একটা কিছু বলা হয়নি। এবং এই যে বিভিন্ন স্পেশাল রাইটস, স্পেশাল ক্ষমতা যে বলা রয়েছে এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস অধ্যায় কিন্তু আবার আসবে, সেখানে কিন্তু আবার এগুলো ডিটেলসে আলোচনা করার আছে। এগুলো কিন্তু ওই জায়গাতে বেশি রিলেভেন্ট।
এখানে অতটা নয়। তো এখানে যে মূল গুরুত্বপূর্ণ অংশটা রয়েছে সেটা হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অধ্যায়ের পূর্বে এই অংশটা এসেছিল। ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কাদের বলা হবে এবং ওসিআই কার্ডধারী কাদের বলা হবে সেটা কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা আছে। In September 2000, the Government of India, Ministry of External Affairs, has set up a high-level committee on the Indian diaspora under the chairmanship of L.M. Singhvi. তো 2000 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া L.M. সিংভির নেতৃত্বে একটি কমিটি গঠন করে, হাই লেভেল কমিটি গঠন করে ভারতীয় বংশোদ্ভূত যারা রয়েছেন তাদের সম্বন্ধে আলোচনার জন্য কিন্তু এই কমিটিটা গঠন করা হয়েছিল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে। The mandate of the committee was to make a comprehensive study of the global Indian diaspora and to recommend measures for the constructive relationship with them. ভারতীয় বংশোদ্ভূত যারা বিদেশে রয়েছেন তাদের সম্বন্ধে এরা একটা বড় স্টাডি কিন্তু চালায় এবং তারপরে তারা যে সিদ্ধান্তে আসেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে। দ্য কমিটি সাবমিটেড ইটস রিপোর্টস ইন জানুয়ারি 2002। 2002 সালের জানুয়ারি মাসে কিন্তু L.M. সিংভি কমিটি তাদের রিপোর্ট প্রকাশ করে। It recommended the amendment of the Citizenship Act 1925 to provide for grant of dual citizenship to the persons of Indian origin. Persons of Indian origin কে কিন্তু PIO বলা হচ্ছে। Person of Indian origin belong to certain specific countries. এখানে ওই L.M. সিংভি কমিটি 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করার কথা বলে এবং পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাদের বিশেষ কয়েকটি কান্ট্রিতে, কিন্তু সমস্ত দেশে নয়, স্পেসিফিক কান্ট্রি ডুয়েল সিটিজেনশিপ দেওয়ার কথা বলে, তাদের দ্বৈত নাগরিকত্ব দেওয়ার কথা বলে। এখানে দ্বৈত নাগরিকত্ব বলতে কিন্তু একটু অন্য ধরনের দ্বৈত নাগরিকত্বের কথা বলা রয়েছে। ভারতবর্ষে কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গেল সিটিজেনশিপই রয়েছে, এখানে একটি কিছু বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সেই জন্য এখানে কিন্তু দ্বৈত নাগরিকত্বের কথা বলা রয়েছে। তো পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন, এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকর্ডিংলি দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, তো এই কমিটি রিপোর্ট পেশের পরে 2003 সালে কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসছে। Made provision for acquisition of overseas citizenship of India by the PIOs of 16 specified countries other than Pakistan and Bangladesh. তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 সেখানে কিন্তু 16টা স্পেসিফিক দেশের কথা বলা রয়েছে যেখানে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কীভাবে পাওয়া যেতে পারে সেটা বলা রয়েছে, কিন্তু এখানে পাকিস্তান এবং বাংলাদেশকে বাদ দেওয়া রয়েছে। যেহেতু এগুলো অবিভক্ত ভারতের অংশ ছিল সেজন্য এই দুটো দেশ বাদ দেওয়া, বাকি 16টা স্পেসিফিক কান্ট্রির কথা বলা রয়েছে যেখানে বসবাসকারী ভারতীয়রা কিন্তু এই দ্বৈত নাগরিকত্ব পেতে পারেন। ইট অলসো ওমিটেড অল প্রভিশনস রিকগনাইজিং অর রিলেটিং টু দ্য কমনওয়েলথ সিটিজেনশিপ ফ্রম দ্য প্রিন্সিপাল অ্যাক্ট। এখানে কিন্তু কমনওয়েলথ সিটিজেনশিপ পূর্বে যেটা ছিল সিটিজেনশিপ অ্যাক্টে সেটা কিন্তু 2003-তে তুলে দেওয়া হয়। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তৈরি হতে পারে এখান থেকে, যে কমনওয়েলথ সিটিজেনশিপটি কোন অ্যামেন্ডমেন্টে তুলে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু 2003 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। Later, the Citizenship Amendment Act 2005 expanded the scope of grant of overseas citizenship from India for persons of Indian origins of all countries except Pakistan and Bangladesh. এক্ষেত্রে কিন্তু আরও বেশি বিস্তার করা হয় কোন কোন দেশের ওসিআই কার্ড পাবে, কোন কোন দেশের নাগরিকরা, সেটা কিন্তু 2005-এর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আরও বেশি বিস্তৃত করা হয়, কিন্তু এক্ষেত্রেও পাকিস্তান এবং বাংলাদেশকে বাদ রাখা হয়। অ্যাজ লং অ্যাজ দেয়ার হোম কান্ট্রিজ অল ডুয়েল সিটিজেনশিপ আন্ডার দেয়ার লোকাল লজ, ইট মাস্ট বি নোটেড দ্যাট হেয়ার দ্যাট দ্য ওসিআই ইজ নট অ্যাকচুয়ালি আ ডুয়েল সিটিজেনশিপ অ্যাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফরবিডস ডুয়েল সিটিজেনশিপ অফ ডুয়েল ন্যাশনালিটি। আর্টিকেল 9 অনুসারে কিন্তু ভারতে যে ডুয়েল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করা হয় না সেটা বলা রয়েছে, এবং এই ডুয়েল সিটিজেনশিপ কিন্তু অ্যাকচুয়ালি যে ডুয়েল সিটিজেনশিপ বলতে বোঝায় সেই ডুয়েল সিটিজেনশিপের কথা কিন্তু বলা হয়নি। স্পেশাল কিছু রাইটস দেওয়ার কথা, অধিকার দেওয়ার কথা কিন্তু বলা রয়েছে এখানে, সেটা স্পষ্ট করে দেওয়া আছে আর্টিকেল 9-এ। এগেইন দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015, পরবর্তীকালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 আসে, হ্যাজ মডিফাইড দ্য প্রভিশনস পার্টেনিং টু দ্য ওসিআই ইন দ্য প্রিন্সিপাল অ্যাক্ট। মূল আইনে কিন্তু ওসিআই অংশটা কিন্তু কিছুটা পরিবর্তন করা হয়।
মডিফাই করা হয়। ইট ওয়াজ ইন্ট্রোডিউস আ নিউ স্কিম কল্ড ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার। তাহলে ওভারসিজ সিটিজেনশিপ কার্ড হোল্ডার এই ধারণাটা কিন্তু এসেছিল 2015 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে। বাই মার্জিং দ্য পিআইও কার্ড স্কিম অ্যান্ড ওসিআই কার্ড স্কিম। তো পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন এবং ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এই দুটো কিন্তু একত্রিত করে দেওয়া হয়েছিল 2015 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে। দ্য পিআইও কার্ড স্কিম ওয়াজ ইন্ট্রোডিউস ইন 1908-2002 and transfer and thereafter the OCI card scheme was introduced 1/12/2005. Both the scheme were running in parallel even though the OCI card scheme has become more popular. সুতরাং এই সময়ের পর থেকে কিন্তু এই ওসিআই কার্ড স্কিমটা ভারতে আসে এবং পিআইও স্কিমটা আসে এবং দুটোই প্যারালালি চলছিল, দুটোই একসাথে চলছিল, কিন্তু পরবর্তীকালে এটা মার্জ করে দেওয়া হয়, যদিও ওসিআই কার্ডের যে স্কিমটা সেটা বেশি পপুলার ছিল। দিস ওয়াজ কজিং আননেসেসারি কনফিউশন ইন দ্য মাইন্ড অফ অ্যাপ্লিকেশন, কিপিং ইন ভিউ সাম প্রবলেমস বিং ফেসড বাই অ্যাপ্লিকেন্ট অ্যান্ড টু প্রোভাইড enhanced facilities to them, the government of India decided to formulate one single scheme after meeting the PIO and scheme OCI containing positive attributes of both. তো এক্ষেত্রে দুটো স্কিম একসাথে না চালিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করে যে স্কিমটাকে এক জায়গায় করে একটি স্কিম আনা হবে। হেন্স ফর অ্যাচিভিং দিস অবজেক্টিভ দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 was enacted. The PIO scheme was resized 9/1/2015 and it was also notified that all existing PIU cardholders shall be deemed to be the OCI cardholder from 9/1/2015. তো যারা আগে পিআইইউ কার্ড হোল্ডার ছিল তারা কিন্তু প্রত্যেকেই ওসিআই কার্ড হোল্ডার হওয়ার যোগ্যতা রাখছে এই তারিখের পর থেকে। দুটো স্কিমকে এক করে দেওয়া হচ্ছে। দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 রিপ্লেস দ্য nomenclature of overseas citizens of India with that of overseas citizens of India card holder. তো ওসিআই আগে যে চিহ্নিতকরণের ব্যাপারটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার 2015 অ্যান্ড মেড দ্য ফলোয়িং প্রভিশনস ইন দ্য প্রিন্সিপাল অ্যাক্ট। মূল অংশে কিন্তু এই পরিবর্তনগুলো করা হয়েছিল। রেজিস্ট্রেশন অফ ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার 2015 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিষয়টা এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। Number 1, the central government may on an application made in his behalf register as the overseas citizenship of India card holder. তো সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার রূপে চিহ্নিত করতে পারেন যদি এনি পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, one who is a citizen of another country but was a citizen of India at the time of or at any time after the commencement of the constitution. কোনো এক সময়ে তিনি যদি ভারতে বাসিন্দা, ভারতের সিটিজেন হয়ে থাকেন, বর্তমানে তিনি অন্য দেশের সিটিজেন, কিন্তু অতীতে তিনি কোনো এক সময় সংবিধান প্রণয়নের পরে ভারতের নাগরিক ছিলেন, এরকম কোনো ব্যক্তি। নাম্বার 2, who is a citizen of India another country but was eligible to become an Indian citizen at the time of the commencement of the constitution. একজন বিদেশি নাগরিক যিনি সংবিধান প্রণয়নের পরে ভারতীয় নাগরিক হওয়ার যোগ্য, অন্যান্য বিভিন্ন বিষয়ে তিনি ফুলফিল করছেন, ভারতীয় নাগরিক হওয়ার যোগ্য, সেক্ষেত্রে। নাম্বার 3, who is a citizen of another country but belonged to a territory that became part of India after the 15th August 1947. একজন ব্যক্তি যিনি অন্য দেশের নাগরিক কিন্তু এমন কোনো এলাকার অন্তর্ভুক্ত যেটা 15ই আগস্ট 1947-এর পরে ভারতে এসছে, সেরকম এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি। নাম্বার 4, who is a child or a grandchild or a great grandchild of such a citizen or এক্ষেত্রে কোনো ব্যক্তি তিনি ভারতের কোনো ব্যক্তির গ্র্যান্ডচাইল্ড অথবা গ্রেট গ্র্যান্ডচাইল্ড, অর্থাৎ তার পিতামহ বা প্রপিতামহ হয়তো ভারতের নাগরিক ছিলেন, এরকম কোনো অবস্থায়। বি, এ পার্সন হু ইজ এ মাইনার চাইল্ড অফ এ পার্সন মেনশন ইন ক্লজ এ। ক্লজ এতে উল্লিখিত কোনো ব্যক্তির অপ্রাপ্তবয়স্ক কোনো সন্ততি। সি, a person who is a minor child and whose both parents are citizens of India or one of the parents is a citizens of India.
এমন কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি যার পিতামাতার মধ্যে কোনো একজন ভারতীয় অথবা দুজনেই ভারতীয়, সেক্ষেত্রে অপশান ডি, স্পোজ অফ ফরেন অরিজিন অফ এ সিটিজেন অফ ইন্ডিয়া। একজন ভারতীয় নাগরিকের কোনো সন্তান সন্ততি যিনি কিনা বিদেশে বসবাস করেন, অর স্পোজ অফ ফরেন অরিজিন অফ অ্যান ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার, ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড আছে এরকম কোনো বিদেশে বসবাসকারী নাগরিকের সন্তান সন্ততি, অ্যান্ড হুজ ম্যারেজ হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যান্ড সাবসিস্টেড ফর আ কন্টিনিউয়াস পিরিয়ড অর নট লেস দ্যান 2 years ইমিডিয়েটলি প্রসিডিং দ্য প্রেজেন্টেশন অফ দ্য অ্যাপ্লিকেশন। তিনি অ্যাপ্লিকেশন করার আগে, ওসিআই কার্ড পাওয়ার অ্যাপ্লিকেশন করার আগে 2 বছর বিবাহিত অবস্থায় রয়েছেন এবং তার সন্তান সন্ততি যারা বিদেশের জন্মগ্রহণ করেছেন। স্পোজ অফ ফরেন অরিজিন অফ অ্যান ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার, ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ড করছেন তিনি, এবং তার কোনো সন্তান সন্ততি যিনি বিদেশে রয়েছেন, অ্যান্ড হুজ ম্যারেজ হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যান্ড সাবসিস্টেড ফর এ কন্টিনিউয়াস পিরিয়ড নট লেস দ্যান 2 years, 2 বছর তার বিবাহ অবশ্যই কন্টিনিউয়াস রয়েছে, সেরকম অবস্থায় তিনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন। নো পারসন হু or either of whose parents or grandparents or great-grandparents is or had been a citizens of Pakistan, Bangladesh or such other country as a central government may specify shall be eligible for registration as an overseas citizens of India card holder. এক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের কোনো নাগরিক কিন্তু ওসিআই কার্ড পাবে না, এবং সেই সমস্ত দেশ যা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি স্পেসিফাই করে দেয় যে এই দেশের নাগরিকরা ওসিআই কার্ড পাবেন না, সেক্ষেত্রেও কিন্তু সেই দেশের নাগরিকরা ওসিআই কার্ড কিন্তু পাবেন না। নাম্বার 2, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে স্পেসিফাই দ্য ডেট from which the existing person of Indian origin card holder shall be deemed to be overseas citizens of Indian card holder. সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কোনো একটা ডেট ফিক্সড করে দিতে পারে যে এই ডেটের পর থেকে কিন্তু তবেই তিনি ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ড করতে পারবেন। Number 3, notwithstanding anything contained in point 1, the central government may, if it is satisfied that specified circumstances exist after recording the circumstances in writing, registered a person as an overseas citizens of India card holder. এক্ষেত্রে পয়েন্ট 1-এ যে সমস্ত বিষয় উল্লেখ নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেই সমস্ত নিয়ম প্রণয়ন করে পরবর্তীকালে সেগুলো ফুলফিল করলে কোনো ব্যক্তিকে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার করতে পারেন। কনফারমেন্ট অফ রাইটস অন ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার। ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার তারা কী কী অধিকার পান সেগুলো এখানে বলা রয়েছে। নাম্বার 1, an overseas citizenship of India card holder shall be entitled to such rights as the central government may specify in his behalf. সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে অধিকারগুলো ভোগ করতে পারবে সেগুলো নির্দিষ্ট করে দিতে পারেন। নাম্বার 2, an overseas citizen of India card holder shall not be entitled to the following rights which are conferred on a citizens of India. যে সমস্ত অধিকার তারা ভোগ করেন না সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে, যেগুলো সাধারণভাবে ভারতের নাগরিকরা ভোগ করেন কিন্তু ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া যারা তারা কিন্তু ভোগ করেন না। সেগুলো কি? হি শ্যাল নট বি এন্টাইটেলড টু এ রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। তিনি কিন্তু নিয়োগের ক্ষেত্রে যে অধিকার, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যে অপরচুনিটি, ইকুয়াল অপরচুনিটি, সমানাধিকার কিন্তু তিনি পাবেন না। হি শ্যাল নট বি এলিজিবল ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট। তিনি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট হওয়ার যোগ্য নন। হি শ্যাল নট বি এলিজিবল ফর ইলেকশন অ্যাজ ভাইস প্রেসিডেন্ট। তিনি ভাইস প্রেসিডেন্টে নিযুক্ত হওয়ার জন্য ইলেকশনে লড়ার জন্য যোগ্য নন। হি শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যোগ্য নন। হি শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ জাজ অফ হাইকোর্ট। তিনি হাইকোর্টের জাজ হওয়ার যোগ্য নন। হি শ্যাল নট বি এন্টাইটেলড ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ভোটার। তিনি কিন্তু ভোটাধিকার পান না, ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করা কিন্তু অধিকার তার নেই। হি শ্যাল নট বি এলিজিবল ফর বিইং এ মেম্বার অফ হাউস অফ পিপল অর দ্য কাউন্সিল অফ স্টেটস। তিনি রাজ্য বিধানসভায় এবং পার্লামেন্টে কিন্তু পার্লামেন্টেরিয়ান বা বিধায়ক হওয়ার কিন্তু যোগ্য তিনি নন। হি শ্যাল নট বি এলিজিবল ফর বিইং এ মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর দ্য স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। তিনি স্টেট লেজিসলেটিভ কাউন্সিল বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বিধানসভায় বা বিধান পরিষদে নির্বাচিত হওয়ার কিন্তু যোগ্য তিনি নন। আচ্ছা, এখানে কিন্তু রাজ্যসভার কথা বলা রয়েছে, হাউস অফ দ্য পিপল লোকসভা, কাউন্সিল অফ স্টেট রাজ্যসভা। এখানে রাজ্যসভা এবং লোকসভায় কিন্তু তিনি
নিযুক্ত হওয়ার যোগ্য নন, ইলেক্টেড হওয়ার যোগ্য নন। হি শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট টু পাবলিক সার্ভেন্টস অ্যান্ড পোস্ট ইন কানেকশন উইথ অ্যাফেয়ার্স অফ দ্য ইউনিয়ন অর এনি স্টেটস এক্সেপ্ট ফর অ্যাপয়েন্টমেন্ট ইন সাচ সার্ভিস অ্যান্ড পোস্ট অ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে স্পেসিফাই। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ঠিক করে দেন যে এই জায়গায় তিনি নিযুক্ত করা যাবে, তাকে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার কার্ড হোল্ডারকে এই জায়গায় নিযুক্ত করা যাবে, সেক্ষেত্রে কিন্তু নিযুক্ত পেতে পারেন। আবার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি স্পেসিফাই করে দেয় যে এরা এই জায়গাতে নিযুক্ত হওয়ার যোগ্য নন ওসিআই কার্ডধারীরা, তাহলে কিন্তু তারা সেই সমস্ত জায়গায় নিযুক্ত হতে পারবেন না। রিনাউন্সিয়েশন অফ ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড। কীভাবে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ডটা ক্যান্সেলেশন হতে পারে সেটা কিন্তু এখানে বলা আছে। ইফ এনি ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার মেক্স ইন প্রেসক্রাইব ম্যানার ডিক্লারেশন রিনাউন্সিং দ্য কার্ড রেজিস্টারিং হিম অ্যাজ অ্যান ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার, তিনি যদি স্বেচ্ছায় ঘোষণা করেন যে তিনি ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড আর রাখতে চান না, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেলেশন হতে পারে। দ্য ডিক্লারেশন শ্যাল বি রেজিস্টার্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা রেজিস্টারকৃত হতে হবে। দ্যাট পারসন শ্যাল সিজ টু বি অ্যান ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার, এবং তারপরে কিন্তু তিনি এই কার্ড আর হোল্ড করতে পারবেন না। তো ডিক্লারেশন দেবেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রেজিস্টার করতে হবে যে তিনি আর এই কার্ডটা হোল্ড করছেন না। Number 2, where a person ceases to be an overseas citizen of India card holder, the spouse of foreign origin of that person who has obtained overseas citizenship of India card, and every minor child of that person registered as an overseas citizen of India card holder shall thereupon cease to be an overseas citizen of India card holder. ওই ব্যক্তি যখন ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড আর হোল্ড করতে পারছেন না, তিনি ক্যান্সেলেশন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তার যে মাইনর চাইল্ড রয়েছে, অর্থাৎ 18 বছর নিচে তার যে সন্ততি রয়েছে, তারাও কিন্তু আর ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড কিন্তু হোল্ড করতে পারবেন না। ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন অ্যাজ ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার, এর আগের অংশে ছিল রিনাউন্সিয়েশন, অর্থাৎ তিনি যদি স্বেচ্ছায় ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার আর না থাকতে চান, সেক্ষেত্রে কী হতে পারে এবং এক্ষেত্রে কীভাবে ক্যান্সেলেশন হতে পারে রেজিস্ট্রেশন, সেটা বলা রয়েছে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে ক্যান্সেল দ্য রেজিস্ট্রেশন অফ এ পার্সন অফ এ ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার ইফ ইট ইজ স্যাটিসফাইড দ্যাট, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ক্যান্সেল করতে পারে যদি the registration as an overseas citizen of India card holder was obtained by means of fraud, false representation or concealment of any material fact। এক্ষেত্রে যদি কেউ অসৎ উপায় অবলম্বন করে এই কার্ড হোল্ড করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে ক্যান্সেল করতে পারে। বি, দ্য ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার হ্যাজ শোন ডিসঅ্যাফেকশন টুয়ার্ডস দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যদি ভারতের সংবিধানের প্রতি তিনি ডিসরেসপেক্ট করে থাকেন, অসম্মান করে থাকেন, সেক্ষেত্রে অপশন সি, the overseas citizenship of India card holder has during any war in which India may be engaged unlawfully traded or communicated with the enemy, যদি সেই সমস্ত শত্রু দেশ যাদের সাথে ভারতের যুদ্ধ চলছে, যুদ্ধ চলাকালীন যদি সেই সমস্ত দেশের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখে বা তাদের সাথে কোনো যোগাযোগ রাখে, তাহলে কিন্তু তার ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড ক্যান্সেল হতে পারে। D, the overseas citizen of India card holder has within 5 years after registration been sentenced to imprisonment for a term of not less than 2 years। এক্ষেত্রে যদি তিনি 2 বছরের জন্য, অন্তত 2 বছরের জন্য যদি তিনি বিদেশে কোথাও জেলে তাকে রাখা হয়, ওই 5 বছরের মধ্যে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া গ্রহণের 5 বছরের মধ্যে, রেজিস্ট্রেশনের 5 বছরের মধ্যে তিনি যদি কোথাও অন্য কোনো দেশে 2 বছরের জন্য জেলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তার ওসিআই কার্ড ক্যান্সেল হতে পারে। ইট ইজ নেসেসারি সো টু ডু ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, দ্য সিকিউরিটি অফ ইন্ডিয়া, friendly relation to India with any foreign country or in the interest of general public। এক্ষেত্রে ভারতের সিকিউরিটি এবং অন্য দেশের সাথে ফ্রেন্ডলি রিলেশন রাখার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া হয়ে থাকে। Or if the marriage of an overseas citizenship of India card holder, number 1, has been dissolved by a competent court of law or otherwise, অর্থাৎ এক্ষেত্রে এমন কোনো ব্যক্তি যিনি বিবাহের মাধ্যমে ওসিআই কার্ড হোল্ডার হয়েছেন, এরকম অবস্থায় তিনি তার বিবাহটা যদি কোনো কোর্টের মাধ্যমে ভেঙে যায়, তাহলে কিন্তু তিনি আর ওসিআই কার্ড হোল্ডার থাকবেন না। নাম্বার 2, হ্যাজ নট বিন ডিসলভড বাট ডিউরিং দ্য সাবসিস্টেন্স অফ সাচ ম্যারেজ হি হ্যাজ সোলেমনাইজড ম্যারেজ উইথ এনি আদার পারসন, অর্থাৎ এরকম কোনো ব্যক্তি যিনি বিবাহের মাধ্যমে ওসিআই কার্ড হোল্ডার হয়েছেন, কিন্তু তিনি বিবাহিত থাকা অবস্থাতেই অন্য কোনো ব্যক্তির সাথে
স্বেচ্ছায় বিবাহের সম্পর্কতে রয়েছেন অন্য কোনো ব্যক্তির সাথে, বিবাহ হওয়ার পরে যার সাথে বিবাহ হয়ে তিনি ওসিআই কার্ডটা পেয়েছিলেন, সেটা ছাড়াও অন্য কোনোভাবে অন্য কারোর সাথে যদি তিনি বিবাহের সম্পর্ক স্থাপন করেন সেই সময়, তাহলেও কিন্তু তার ওসিআই কার্ড কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এই ছিল ওসিআই কার্ড কীভাবে ক্যান্সেল হতে পারে সেই সমস্ত বিষয়। এরপরে যে অংশটা রয়েছে অধ্যায়ের, এতক্ষণ অধ্যায়ের যে অংশটুকু ছিল সেটাই চার্টের মাধ্যমে দেওয়া রয়েছে, সেজন্য আলাদা করে এটা আর বলছি না, পিডিএফের মধ্যে এটা রয়েছে। এরপরে যে গুরুত্বপূর্ণ অংশটা রয়েছে সেটা হচ্ছে আর্টিকেলস রিলেটেড টু সিটিজেনশিপ অ্যাট এ গ্ল্যান্স। যদিও অংশটা আগে বিস্তারিত দেওয়া হয়েছে, বিস্তারিত বলা হয়েছে, এখানে ছোট করে দেওয়া হয়েছে চার্টের মাধ্যমে। আর্টিকেল 5-এ বলা রয়েছে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান শুরুর সময় থেকে সিটিজেনশিপ কীভাবে পাওয়া যেতে পারে। আর্টিকেল 6, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, যারা পাকিস্তান থেকে ভারতে মাইগ্রেট করে চলে এসেছেন, তারা কীভাবে সিটিজেনশিপ পাবেন সেটা বলা রয়েছে আর্টিকেল 6-এ। আর্টিকেল 7, রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান, অর্থাৎ ভারত থেকে যারা পাকিস্তানে চলে গিয়ে পুনরায় ফিরে এসেছিলেন তাদের সম্পর্কে বলা রয়েছে আর্টিকেল 7-এ। 8, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, ভারতীয় বংশোদ্ভূত যারা ভারতের বাইরে বসবাস করছেন তাদের সিটিজেনশিপ সম্বন্ধে লেখা রয়েছে আর্টিকেল 8। আর্টিকেল 9, পারসনস ভলেন্টারিলি অ্যাকোয়ারিং সিটিজেন অফ ফরেন স্টেট নট টু বি সিটিজেন। আর্টিকেল 9 বলা আছে যারা স্বেচ্ছায় অন্য দেশের সিটিজেনশিপ নেবেন তারা কিন্তু আর আমাদের দেশের সিটিজেনশিপ পাবেন না, আমাদের দেশের সিটিজেন থাকবেন না। আর্টিকেল 10, কন্টিনিউয়েন্স অফ দ্য রাইটস অফ সিটিজেনশিপ এর কন্টিনিউয়েশনের ব্যাপারে কীভাবে বজায় থাকবে সিটিজেনশিপ সেটা বলা রয়েছে আর্টিকেল 10। আর্টিকেল 11, পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল, পার্লামেন্টের হাতে যে সমস্ত ক্ষমতা দেওয়া রয়েছে সিটিজেনশিপ আইন বিভিন্ন তৈরি করার ব্যাপারে, অ্যামেন্ডমেন্টের ব্যাপারে, সেটা বলা রয়েছে আর্টিকেল 11-এ। এখানে আমাদের মনে রাখতে হবে পার্লামেন্টকে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা দেওয়া রয়েছে, সিটিজেনশিপের ব্যাপারটা কন্ট্রোল করার সমস্ত ক্ষমতা দেওয়া রয়েছে কিন্তু পার্লামেন্টকে, এবং সেটা বলা রয়েছে আর্টিকেল 11-এ। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 নিয়ে অনেক কিছু বলা হয়েছে এখানে, এই অংশটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ নয়। এখানে আমি পিডিএফটা রাখছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। সুতরাং এই ছিল অধ্যায় 6 সিটিজেনশিপ। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো চলো এখানেই আজকে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।